ছদ্মবেশ নিয়ে সেনাপতি আশ্রমে গিয়ে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে দেয় ঋতুজাকে। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো কম্পাস এবং বিহান দুজনে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছে। কম্পাস তখন বিহানকে বললাম না আমাকে ড্রাইভ করতে দিন। ড্রাইভ করবো বলেই তো এই বাড়িতে মুক্তিমাসির ড্রাইভার হয়ে এসেছি। গাড়িটা এত সুন্দর করে কার্যকর করলাম না, কিন্তু মুক্তিমাসি গাড়িটা নিয়ে বেরই হয় না। মুক্তিমাসির গাড়িটা কিন্তু অনেক জিনিয়াস হয়েছে। বিহান বলে এই জন্যই তো মুক্তিমাসি তোমাকে নিয়ে তার গাড়ি নিয়ে বের হয় না, বুঝতে পেরেছ? শোনো কম্পাস, স্টিয়ারিংটা না আমার হাতেই থাকুক, বুঝতে পেরেছ? তাহলে আমি কনফিডেন্ট, মানে আমি শান্তি পাবো, বুঝতে পেরেছ? তোমার হাতে না কোনো ভরসা নেই। কম্পাস বলে ঠিক আছে থাক। আমি বলছি মার কী হবে, মাকে কোন দিক থেকে যে আক্রমণ করে কিছুই তো বুঝতে পারছি না। এর জন্য আমার খুব অস্বস্তি হচ্ছে, কিন্তু আপনার তো ওদিকে কোনো গুরুত্বই নেই। বেড়াতেই বেরিয়ে গেলেন। আর বিহান বলে হ্যাঁ তোমার কি মনে হয় আমার মায়ের জন্য চিন্তা হচ্ছে না? তুমি বলার থেকে তো আমার চিন্তাটা বেড়ে গিয়েছে। তোমার এগেনস্টে এত বড় কমপ্লিসি করতে পারে, বিস্ফোরণ করতে পারে, আর মায়ের সাথে অনেক কিছুই করতে পারে, কিন্তু মা যখন বাড়িতে আছে তাহলে প্রোটেক্ট, তাই না? কম্পাস তখন বলে আমি অবশ্য মুক্তিমাসির ঘরে রেকর্ডটা সেট করে দিয়ে এসেছি। মুক্তিমাসির ঘর থেকে যা কথা বলবে সব কিছুই আমার কানে আসার কথা, কিন্তু মুক্তিমাসি এতটাই সতর্ক হয়েছে ঘর থেকে বেরই হচ্ছে না, বাইরে গিয়ে প্ল্যান করছে। এজন্য আমি প্রপারলি জানতে পারছি না যে পরে প্ল্যানটা উনি কিভাবে এগোচ্ছে। এই কারণে আমার খুব টেনশনটা বেড়ে গিয়েছে। বিয়ান তখন বলে কম্পাস মাথা ঠান্ডা করো, এতদিন পর ঘুরতে বেরিয়েছি, কিচ্ছু হবে না, অ্যাটলিস্ট একটু পজিটিভ ভাবো। কম্পাস তখন বলে পজিটিভ কীভাবে ভাবতে হয়? বিয়ান তখন বলে পজিটিভ কীভাবে ভাবতে হয়, দাঁড়াও, ওই যে দেখো গরম গরম চা লেম্বু ওইখানে বানানো হচ্ছে, ওই গরম গরম চা লেম্বু খাবে? খেয়েছো কখনো? কম্পাস বলে হ্যাঁ হ্যাঁ খাবো। এই বলে দুজনে নেমে পড়ে। কম্পাস তখন বিহানকে বলে আচ্ছা আপনি তো আমাকে কিছু একটা বলতে চাচ্ছিলেন কিন্তু বলতে পারেননি, বলে না কি বলতে চেয়েছিলেন। কিন্তু বিহান কথাটা এড়াতে চাচ্ছে, কিন্তু কম্পাস ধরেই বসেছে তাকে বলতেই হবে। কিন্তু বিহান কিছুতেই পড়ে না, কিছু একটা বলে কথা কাটিয়ে দেয়। এরপর দুজনে চা খেতে থাকে, খুব সুন্দর একটা মোমেন্ট এনজয় করতে থাকে। অন্যদিকে দেখা যায় অভিজ্ঞ দত্ত মুক্তিকে ফোন দিয়েছে, বলছে শোনো মুক্তি, মিস্টার চৌধুরী কিন্তু কলকাতায় চলে এসেছে, উনি আমাদের পরের প্ল্যান সম্পর্কে জানতে চাচ্ছে। মুক্তি তখন বলে হ্যাঁ আপনি তো ভালো করে জানেন অভিজ্ঞ দত্ত, ওই যে অনাথ আশ্রম প্রতিষ্ঠা উপলক্ষে ঋতু প্রতি বছর অনাথ আশ্রমে যায়, ওইখানে তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, কিন্তু কী সে স্মৃতি এখনও আমরা কেউ পরিষ্কারভাবে জানি না। কিন্তু এটা আমি জানি ওইখানে প্রতি বছর যায়, আর কম্পাস চলে যাওয়ার সুখ তো কখনোই কাটাতে পারবে না। এই জন্য ঋতুজা অবশ্যই এবছর আশ্রমে যাবে। আমি জানি অখিলেশের সাথেও কথা হয়েছে, ও এবছর এখানে যাবে। ওইখানে যাওয়ার পরে আসল কাজটা শুরু হবে, কাজে আপনি কোনো চিন্তা করবেন না। অভিজ্ঞ দত্ত বলে ঠিক আছে। এরপর মিস্টার চৌধুরী আপনার সঙ্গে দেখা করবে। মুক্তি বলে হ্যাঁ ওনার সঙ্গে দেখা করার জন্যই তো অপেক্ষায় আছি। আমাদের তিনজনের তো একটাই লক্ষ্য, চৌধুরী পরিবারের ওপর রেঞ্জ দেওয়া। সারাটা জীবন ধরে ওরা আমাদের ক্ষতি করে আসছে, তার জন্য চৌধুরী পরিবারের শান্তি তো কেড়ে নিতেই হবে। অভিজ্ঞ দত্ত তখন বলে একটা কথা পরিষ্কারভাবে মাথায় রাখবেন, মোনাকে কিন্তু কোনোভাবেই এর মধ্যে জড়াবেন না। দেখুন মোনা যখন একা থাকছে প্রচণ্ড ভয় পাচ্ছে, কেউ ওর সঙ্গে থাকলে অন্যরকম, কিন্তু একা থাকলে খুব ভয় পাচ্ছে। কম্পাসের মৃত্যুটাকে ওর খুব এফেক্ট করেছে, ওর মধ্যে একদম রেস্টলেস হয়ে যাচ্ছে। মুক্তি তখন বলে ডোন্ট ওয়ারি, মোনালিসাকে আমি এখানে ডাকবো না, আমি আর সেনাপতি সবটাই সামলে নিব, আর সেই খবরটা আপনি খুব শিগগিরই পেয়ে যাবেন। আর এখন তো কম্পাসও নেই যে ঋতুজাকে বিপদ থেকে বাঁচাতে পারবে। অভিজ্ঞ দত্ত বলে ঠিক আছে, কাজ হয়ে গেলে আমাকে জানাবেন। এই বলে মুক্তি ফোনটা রেখে দেয়। অন্যদিকে কম্পাস আর বিহান তো খুব সুন্দর করে চা খাচ্ছে। কম্পাস তখন বিহানকে বলে উঠুন উঠুন। বিহান বলে কেন, কোথায় যাব? কম্পাস তখন বলে কোথায় যাবেন আবার, বাড়িতে? অনেকক্ষণ কিন্তু আমরা বাড়ির বাইরে আছি, এভাবে বাড়ির বাইরে থাকা যাবে না। মাহি এবং অরিন কিন্তু প্রশ্ন করছে, এবার কিন্তু সন্দেহ করবে, আর বাড়ির সবাই যদি একে একে সন্দেহ করা শুরু করে দেয়, আমি যদি ধরা পড়ে যাই তাহলে এতদিনকার চেষ্টা কিন্তু সব ব্যর্থ হয়ে যাবে। আপনি বাড়িতে ফোন করে দেখুন না মা ঠিক আছে তো? আমার না মার জন্য খুব চিন্তা হচ্ছে। বিহান তখন বলে হ্যাঁ হ্যাঁ তুমি মনের কথাই বলেছ, দাঁড়াও আমি দেখছি। বিহান তখন তার বাড়িতে ফোন দেয়। অন্যদিকে রুদ্র ঋতুজাকে বলছে মা একটা কথা বলছি শোনো, আমি তোমার সঙ্গে যাব, প্লিজ তুমি একা যেও না। ঋতুজা বলে তুই গিয়ে কী করবি, তুই বাড়িতেই থাক, আমি ঘুরে আসছি। রুদ্র তখন বলে মা তুমি তো বাড়িতে থাকতেই পারতে। রুশ্মিকা তখন বলে হ্যাঁ জান মা, তুমি বাড়িতেই থাকো না,
জেঠুমনি কিন্তু অনেক রাগারাগি করবে, তোমাকে বারণ করেছে, তারপর তুমি চলে এসেছো। ঋতুজা তখন বলে, রশ্মিকা তুমি জানো না মা, এই একটা দিনের জন্য আমি সারাটা বছর অপেক্ষা করে থাকি। অনাথ আশ্রমের বাচ্চাগুলো সবাই আমার পথ চেয়ে বসে থাকবে। আসলে ওরা অনাথ আশ্রমে বড় হয়েছে, তো একটু ভালোবাসা পেলে তাকে আঁকড়ে ধরতে চায়। আমি না ওদের নিরাশ করতে পারবো না, আমি ঘুরে আসি, আমারও ভালো লাগবে। রুদ্র তখন বলে, মা তোমাকে বারণ করছি না, কিন্তু আমাকে নিয়ে যাও। আর তাছাড়া বারণ করার কারণটা তো তুমি জানো, আমাদের কম্পাসের সাথে যা ঘটনা ঘটেছে, তারপরে সবাই কিন্তু আমরা ইনসিকিউর ফিল করছি মা। ঋতুজা তখন বলে, আমি না একটা কথা ভালো করেই জানি, বুঝতে পেরেছিস রুদ্র, কম্পাস কিন্তু এই মুহূর্তে যদি থাকতো বা আমার কথা শুনতে পেতো, ও কিন্তু কখনোই চাইতো না যে আমি আমার দায়িত্বগুলো থেকে বা কাজগুলো থেকে সরে যাই। আর বিশেষ করে ওর জন্য কষ্ট পেয়ে কাজটা করছি না, এটা তো কখনোই চাইবে না। রুদ্র তখন বলে, কম্পাসের মৃত্যুর পিছনে কে কে আছে পুলিশ কিন্তু এখনও ধরতে পারেনি। আমাদের সবাইকারও সতর্ক থাকতে হবে মা, আমাদের সবার লাইফ রিস্ক রয়েছে। এমনকি বাবা পুলিশের সাথে কথা বলেছে আমাদের প্রোটেক্টের ব্যবস্থা করার জন্য। তারপর তুমি জোর করছো মা, ঠিক আছে যাও, আমি কিন্তু তোমাকে একা ছাড়তে পারবো না, আমিও তোমার সাথে যাব। ঋতুজা তখন বলে, ঠিক আছে যাবি, বেশ যাবি, চল। ঋতুজা তখন রশ্মিকে বলে, আর চিন্তা করো না, তোমার দাদাভাই আমার সাথে যাচ্ছে, তুমি আবার বাড়ি ফিরে যাও মা, আমি ঠিক ফিরে আসবো। তোমাদের ছেড়ে আমি কোথায় যাব বলো, কোথাও যাব না। যা শুনে রশ্মিকা অবাক হয়ে ঋতুজার দিকে তাকিয়ে থাকে। তারপর ঋতুজা ওইখান থেকে চলে যায়। এদিকে বিহান ঋতুজার জন্য খুব চিন্তা করতে থাকে। অন্যদিকে বিহান ফোন করে, রশ্মিকা ফোন ধরে, বলছে দাদাভাই। তখন বলে, হ্যাঁ বাড়িতে সবাই ঠিক আছে তো, আমি একটু বাইরে আছি তাই টেনশন হচ্ছে, এজন্য তোকে ফোন করলাম, কোনো সমস্যা নেই তো? রশ্মিকা তখন বলে, সমস্যার কথা আর বলিস না দাদা, জেঠুমনি এবং জেনমার মধ্যে ঝড়কা লেগেছে, জেঠুমনি বাড়ি থেকে চলে গিয়েছে। বিহান তখন বলে, কিনে ঝগড়া লেগেছে? রশ্মিকা তখন বলে, ওই যে তুই বেড়ে গিয়েছিস সেজন্য ঝগড়া লেগেছে। রশ্মিকা তখন বলে, জানিস তো দাদাভাই, জেনমা যার সময় কী সব কথা বলে গেল, আমার না খুব চিন্তা লাগছে। তখন বিহান বলতে থাকে, মা কোথায় গিয়েছে? রশ্মিকা বলে, তুই ভুলে গেলি আজকের তারিখটা, প্রতি বছর এদিন তো জেনমা আশ্রমে যায়। তখন বিহান বলে, একেবারে ভুলে গিয়েছি রে, একেবারে মাথা থেকে বেরিয়ে গিয়েছে। আমি জানি মা যাবে, কিন্তু আজকেই যে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আচ্ছা যাই হোক, আমি থাকলে তো মাকে আটকাতাম। রশ্মিকা বলে, জানিস দাদা, মার মনটা না খুবই খারাপ, আর মা যে কিছু কথা বলেছে এজন্য জেনমার জন্য আমারও খুব চিন্তা লাগছে। আমি না যাওয়ার সময় জেনমাকে বকে দিয়েছি। তখন বিহান বলে, ভালো করেছিস, আচ্ছা আমিও যাচ্ছি মায়ের কাছে আশ্রমে। তখন রশ্মিকা বলে, তুই একা যাচ্ছিস? তাহলে তো জেঠুমনি আরও রাগ হয়ে যাবে। বিয়ান তখন বলে, না আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে মুক্তিমাসির ড্রাইভার রয়েছে, আমি ওকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। এটা বলে বিহান ফোন রেখে দেয়। এরপর দেখা যায় ঋতুজা এবং রুদ্র চলে এসেছে আশ্রমে। আশ্রমের সবাই তাদেরকে দেখে অনেক খুশি। আশ্রমের একজন বলতে থাকে, মা আপনি ভালো আছেন? রুদ্রকেও বলতে থাকে, দাদা ভালো আছেন? তো সবাই বলতে থাকে, ভালো আছি। আর জানেন তো, আপনার মায়ের মতো ভালো মানুষ হয় না। এই প্রতিষ্ঠানটা টিকে আছে আপনার মায়ের জন্য, আপনার মায়ের জন্যই সম্ভব হয়েছে। ঋতুজা বলে, এভাবে বলবেন না প্লিজ। তখন আশ্রমের লোক বলতে থাকে, কেন বলবো না ম্যাডাম, আজকের এই প্রতিষ্ঠানটা তো আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এই দিনটার জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকি। আমরা জানি আপনি আসবেন, কেউ না জানুক, এই অনাথ আশ্রমটা দাঁড়িয়ে আছে তো আপনার জন্যই। আপনি যে পরিমাণ টাকা ব্যয় করেছেন। ঋতুজা তখন বলে, এভাবে লজ্জা দিবেন না বলুন তো, অর্থ দিয়ে না কোনো কিছু বিচার হয় না। অর্থ এমন একটা জিনিস, আজ আছে কাল নেই, সে বিষয়ে কেউ বলতে পারে না। তবে হ্যাঁ, একটা জিনিস জানেন তো, এই বছরের একটা দিন আমিও অপেক্ষা করে থাকি, নিজেকে না আটকে রাখতে পারি না। তখন লোকজন বলতে থাকে, বাচ্চারাও কিন্তু আপনার জন্য অপেক্ষা করে থাকে ম্যাডাম, আসুন বাচ্চাদের কাছে নিয়ে যায়। তখন ঋতুজা রুদ্রকে বাচ্চাদের ওখানে নিয়ে যায়। বাচ্চারা তো খুবই খুশি ঋতুজা এবং রুদ্রকে দেখে, আর খুব আনন্দ পেতে থাকে। তারা সুন্দর সুন্দর ছবি আর্ট করতে থাকে। ঋতুজা এবং রুদ্র সব ছবিগুলো দেখতে থাকে। অন্যদিকে বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর পারফরমেন্স করে ঋতুজা এবং রুদ্রকে দেখাতে থাকে, তারা গান গাইতে থাকে। তো সবাই এটা খুব সুন্দর করে এনজয় করতে থাকে। এদিকে ছদ্মবেশ নিয়ে চলে এসেছে সেনাপতি। সবাই যখন ব্যস্ত রয়েছে, নাচ গানে মেতে উঠেছে, ওইদিকে মনোযোগ রয়েছে, তখনই সেনাপতি আস্তে আস্তে ঋতুজার পিছনে গিয়ে বিষাক্ত ইঞ্জেকশন মেরে দেয়, যা দেখে রুদ্র এবং সবাই তো অবাক হয়ে যায়। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার কম্পাসকে ঋতুজাকে বাঁচাতে পারবে? তো নেক্সট আপডেটে কী হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।